না, পশ্চিমবঙ্গে আমি মনে করি 42 দফা করলেও সবচেয়ে ভালো হতো। যে আই ক্যানট হিট বিলো দ্য বেল্ট, দ্যাট ইজ মাই লার্জেস্ট উইকনেস অ্যান্ড দ্যাট ইজ মাই লার্জেস্ট স্ট্রেংথ অলসো। তাই ইতিহাস তার মতো করে চলে, ইতিহাস আর কিছু নয়, মানুষের সচেতন প্রচেষ্টারই ফলশ্রুতি, এটা বলে গেছেন কার্ল মার্কস। আর আমি এটাও তো বলি যে আচ্ছা, কাঁথিতে একজন গিয়ে বলেছিলেন যা তোর বাপকে ডেকে আন, কোড আন কোড, এটা কাকে বলেছিলেন? আচ্ছা, যদি এটা অধিকারী পরিবারকে নাও বলে থাকেন, পরে শুনলাম নাকি পার্টির কোনো কর্মীকে বলা হয়েছে। আচ্ছা, পার্টির কর্মীর বাদ তো লাগে, বীরভূমের কেষ্ট মারুন বোমা, তাকে জাস্টিফাই করে বলা হলেও তার মাথায় অক্সিজেন যায় না, আসলে গোটা পার্টিটার মাথায় দিয়ে অক্সিজেন যায় না। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সাথে এমন একজন ব্যক্তিত্বকে যিনি একাধারে প্রথিতযশা অধ্যাপক, অন্যদিকে তুখোড় রাজনৈতিক বিশ্লেষক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষক আছেন তাদের মধ্যে শীর্ষস্থানে তিনি অবস্থান করেন। আজকে আমরা পেয়ে গেছি অধ্যাপক শ্রী বিমল শঙ্কর নন্দকে। স্যার, কেমন আছেন? হ্যাঁ, ঠিক আছে, চলছে, ভালোই আছে। আচ্ছা স্যার, এই মুহূর্তে এই যে আসন্ন লোকসভা নির্বাচন, সেটা 7 দফায় করা হচ্ছে, তো এই 7 দফা নিয়ে শাসক দল অত্যন্ত বিব্রত, অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল। আপনার কি মতামত? এত সুপ্রিম কোর্টও আবেদন করেছে, এত অস্থিরতার কারণ কি? না, পশ্চিমবঙ্গে আমি মনে করি 42 দফা করলেও সবচেয়ে ভালো হতো আর কি। মানে এই যা পশ্চিমবঙ্গের হাল হয়েছে, তাতে মানুষের জীবন জীবিকা সম্পত্তি রক্ষা করতে গেলে মানুষকে তো প্রথম বাঁচাতে হবে, তার রাজনীতি পরে, আগে তো জীবন। এখানে রাইট টু লাইফটাই খতম হয়ে গেছে, আর্টিকেল 21 একদম খতম করে দিয়েছে এরা। ফলে মূল যেটা কথা সেটা হচ্ছে মানুষের জীবন জীবিকা রক্ষা করা, তার জন্যে প্রত্যেককে ইনক্লুডিং নির্বাচন কমিশন এবং আদালত তো বটেই, সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। তাই 7 দফা নির্বাচন কমিশন করেছেন, খুবই ভালো। আমি মনে করি আরও বেশি, এটা হয়তো 42টা লোকসভা নির্বাচন, ওটা 21 দফা করলে সবচেয়ে ভালো হতো। 21 দফা তো আর ভোট হচ্ছে না, 7 দফা ভোট হচ্ছে, তাই তারা 7 দফা করেছেন, ঠিকই করেছেন। যত বেশি দফা হয় তত বেশি পুলিশ ডিপ্লয়মেন্ট হবে, তত বেশি মানুষের নিরাপত্তা রক্ষিত হবে। মানুষকে তো মরতে দেওয়া যায় না। পশ্চিমবাংলায় মানুষের জীবন তছনছ হয়ে গেছে, খুব খুব দুঃখের ব্যাপার। সুতরাং 7 দফা ভালো, খারাপ না। আচ্ছা স্যার, এই যেটা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি, একজন বিচারপতি তড়িঘড়ি পদত্যাগ করে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগদান করলেন এবং তিনি আহ্বান করলেন যে আপনারা যত শিক্ষিত মানুষ আছেন তারা এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এগিয়ে আসুন। এবং আপনি বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। তো তিনি তারপর প্রার্থীও হলেন। তো আপনার কি মনে হয় এই আহ্বানে সাড়া দেওয়া কি সবার দরকার? আপনার কি মতামত? এখন ব্যক্তি কি করবে সেটা ব্যক্তির ব্যাপার, আমি তো আর ব্যক্তির গার্জেন নই। সুতরাং আজকাল ছেলেমেয়েরাই বাবার গার্জেনই মানে না, আমি সাধারণ মানুষের কি গার্জেনই করব। কিন্তু আমি কতগুলো কথা বলি, এই যে একটু আগে বললেন না যে এটার আগে হয়নি, কে বললো হয়নি? কত উদাহরণ চাই, তার মধ্যে একটা উদাহরণ আমি দিচ্ছি। কংগ্রেস আমলে আসামের একজন বিচারক ছিলেন বাহারুল ইসলাম। বাহারুল ইসলাম কিছুদিন তিনি যাচ্ছিলেন, তারপর তিনি পদত্যাগ করে জনপ্রতিনিধি হন, লোকসভায় দাঁড়িয়েছিলেন। তারপর তার টার্ম শেষ হয়ে যেতে তাকে বিচারক করা হয় সুপ্রিম কোর্টে, তারপর আবার ছেড়ে দিয়ে আবার তাকে রাজ্যসভার মেম্বার করা হয়। হয়নি মানে ইন্দিরা গান্ধী এই কাণ্ডটি ঘটিয়ে গেছেন। তাই হয়নি তা নয়। আরেকটা কথা, সেটা হচ্ছে যে বিচারপতিরা কোনো দিন রাজনীতি করতে পারবেন না, সেটা তো কেউ বলেনি, সংবিধানে কোথাও বলেনি। বর্তমান শাসক দল তারাও অনেক বিচারপতিকে নির্বাচনী কাজে লাগিয়েছে, জনপ্রতিনিধি করেছে। নাম আমি আর বলি না, ইউজুয়ালি নাম আমি উল্লেখ করতে চাই না, কিন্তু লাগিয়েছে। তাই বিচারপতিরা তো এসেছেন, তা অভিজিৎ গাঙ্গুলির দোষ কী হলো? আর এমন একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ আসে যখন না মানুষ সব ভুলে রাস্তায় নেমে পড়ে, তখন মনে হয় এই শাসককে সরাতে হবে। তো 1977 অল্প মনে আছে সেই সময়কার কথাটা। সেই সময় জনতা পার্টির কেউ ছিল না। আমি তো দেখিনি জনতা পার্টি সব জায়গায় তার দিতে পেরেছে কিনা, নির্বাচনী বুথে এজেন্ট দিতে পেরেছে কিনা। তারপরেও যেভাবে ইন্দিরা গান্ধী সরকার পরাজিত হয়েছিল সেটা একেবারে শিক্ষণীয় বিষয়। দ্বিতীয়বার দেখলাম, তখন যথেষ্ট বড় হয়ে গেছি, 2011 সালে যেভাবে এই তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ দাঁড়িয়ে পড়েছিল, সেটাও তো অভূতপূর্ব ব্যাপার। তাই ইতিহাস তার মতো করে চলে, ইতিহাস আর কিছু নয়, মানুষের সচেতন প্রচেষ্টারই ফলশ্রুতি, এটা বলে গেছেন কার্ল মার্কস। এবং কার্ল মার্কস তার বিখ্যাত থেসিস অন ফয়েরবাকে। তাই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার মতো করে আহ্বান জানিয়েছেন। মানুষ কি করবে মানুষের ব্যাপার, এবং আমার ধারণা মানুষ অলরেডি রাস্তায় নেমে পড়েছে। মানুষ তার ভাবনা চিন্তা নিয়ে নেমে পড়েছে যে এদের আর রাখা যায় না, এদের সরাতেই হবে। কিন্তু স্যার, এখানে যে প্রশ্নটা শাসক দল বারবার করছেন যে তিনি যে হঠাৎ করে পদত্যাগ করে বিজেপিতে জয়েন করলেন, এমন তো নয়। তার আগের রায়গুলো সমস্তগুলোই পক্ষপাত দুষ্ট এবং তাকে ব্যক্তিগত আক্রমণও করা হচ্ছে। কখনো কেউ বলছেন যে তিনি সাপের ছবি দিয়ে বলেছেন অভিজিৎ গাঙ্গুলি, কখনো তাকে বলা হচ্ছে নরখাদক,
শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বলছেন। তো এই সমস্ত আপনার বক্তব্য কি, কেন এত ব্যক্তিগত আক্রমণ সহ্য করতে হচ্ছে, এবং সত্যি কি তার রায়গুলো পক্ষপাতদুষ্ট বলে আপনি মনে করেন? ব্যক্তি আক্রমণ যারা করে তাদের যুক্তি হারিয়ে যায়। ব্যক্তি আক্রমণ তারাই করে যাদের শিক্ষা দীক্ষার অভাব আছে। ব্যক্তি আক্রমণ তারাই করে যাদের চিন্তা চেতনার দৈন্য দশা দেখা দিয়েছে, তারাই ব্যক্তি আক্রমণ করে। এগুলো এক ধরনের ব্যক্তি আক্রমণ করা, মানে বিলো দি বেল্ট আঘাত করা এক ধরনের অসভ্যতা। আমি একটা উদাহরণ দিই। অটল বিহারী বাজপেয়ী যেদিন প্রথম প্রধানমন্ত্রী হন তার দুদিন আগে তিনি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন। আমার মনে আছে পুরো সাক্ষাৎকারটা শুনেছিলাম, আমার মতো কোটি কোটি মানুষও শুনেছিল। সাক্ষাৎকার যিনি নিয়েছিলেন তিনিও বিখ্যাত সাংবাদিক, যতদূর মনে পড়ছে করণ থাপার। উনি বাজপেয়ীকে জিজ্ঞেস করেছিলেন, বাজপেয়ীজিকে, যে আপনার সবচেয়ে বড় দুর্বল জায়গা কি? তিনি হাসতে হাসতে বললেন, আমার দুর্বল জায়গা আপনাকে আমি বলবো কেন? পরে বললেন যে আই ক্যানট হিট বিলো দ্য বেল্ট, দ্যাট ইজ মাই লার্জেস্ট উইকনেস অ্যান্ড দ্যাট ইজ মাই লার্জেস্ট স্ট্রেংথ অলসো। তাই মানে কোমরের নিচে আঘাত না করা, বিলো দ্য বেল্ট আঘাত না করা, এটা একটা উইকনেস হতে পারে, এটা আবার স্ট্রেংথও বটে। তা এই যা শাসক দল, তাদের যা রুচি, তাদের যা সংস্কৃতি, তাদের যা কথাবার্তা, এদের রুচি আর এদের সংস্কৃতি, এরা এটা করবেই। ফলে এই কাজ এরা করবেই। এখন বিচারপতি গাঙ্গুলির যে কটা জাজমেন্ট, প্রত্যেকটা জাজমেন্টকে এরা মানে বিভিন্ন স্তরে চ্যালেঞ্জ করেছে, বিভিন্ন স্তরে। এরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, হাইকোর্টে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে, সুপ্রিম কোর্টে গেছে, হয়তো স্টে হয়েছে, কিন্তু কোন জাজমেন্ট একদম বাতিল হয়ে গেছে? কোথাও তো বাতিল হয়নি। তাহলে এটা তো স্পষ্ট, তিনি যখন বিচারপতি ছিলেন তিনি কোথাও পার্সিয়ালিটি দেখাননি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অলরেডি তো এই শাসক দল তার জাজমেন্ট নিয়ে চলে গেছে কোর্টে যে বাতিল করা হোক। কোর্ট কি, সুপ্রিম কোর্ট কী করে দেখা যাক না। সুপ্রিম কোর্ট বাতিল করবে? আমি আইন যতটুকু বুঝি, আমি ভালো আইন বুঝি না, কনস্টিটিউশনটা অল্প স্বল্প বুঝি, কখনো এটা বাতিল করবে না। আর সবচেয়ে বড় কথা বলি, সেটা হচ্ছে যে ওই যে বলে না, মন্দিরে ইট মারলে মন্দির ভাঙে না, ইটগুলো ভাঙে। এরা মন্দির ভাঙার চেষ্টা করছে, এরা সিস্টেমটাকে ভাঙার চেষ্টা করছে। হবে না, এরা নিজেরাই টুকরো টুকরো হয়ে যাবে। তাই এদের যারা অসৎ, যারা অন্যায়কারী, তাদের পরাজয় অবশ্যম্ভাবী, এরা যাই বলুক না কেন। আর আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, আচ্ছা এদেরই তো একজন আইপিএস অফিসারকে এরা নির্বাচনে দাঁড় করিয়েছে, তিনি তো চাকরি ছেড়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন, অলরেডি দাঁড়িয়ে পড়েছেন মালদার একটা কেন্দ্রে। তা আমি যদি প্রশ্ন করি, তিনি যখন আইপিএস ছিলেন তিনি শাসক দলকে টেনে তার সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে উত্তর কী হবে? একজন আইপিএস অফিসার, একজন আইএএস অফিসার, ডিএম, এসপি, তারা যদি শাসক দলের দিকে টেনে সিদ্ধান্ত নেন, তাহলে সেখানে বিরোধী দলের কী সমস্যা হয়েছে সকলেই জানে। তাহলে যারা নিজেরা মানে কাঁচের ঘরে বসে আছে, তারা অপরকে ইট মারছে। এই শাসক দলকে সত্যি আমার ঘেন্না লাগে এদের কথা ভাবতে। একটা সভ্য সমাজে এরা আছে, এটাই হচ্ছে মানে সভ্য সমাজের লজ্জা এরা একদম, এই পশ্চিমবাংলার শাসক দলটা। কিন্তু স্যার এখানে যখন আপনি বললেন ব্যক্তি আক্রমণের কথা, সেখানে আপনাদের দলের নেতা দিলীপ ঘোষ তিনিও মুখ্যমন্ত্রীকে একটু অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন, এবং যার ফলে ইলেকশন কমিশন শুধু না, আপনাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও তাকে সতর্ক করা হয়েছে। যদিও রাজ্যের যিনি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। এখানে কি সমন্বয়ের কিছু অভাব আছে, নাকি যিনি যা বলেছেন ঠিকই বলেছেন বলে আপনি মনে করেন? না না, শ্রমিক ভট্টাচার্যের এটা আমি শুনেছি, উনি কোথাও জাস্টিফাই করার চেষ্টা করেনি, একদম করেন, এটা ভুল তথ্য। আমি পরিষ্কার বলছি, দিলীপ ঘোষ যেটা বলেছেন পার্টি তো ওটা অ্যাকসেপ্ট করেনি, এবং পার্টি তো ওটা তার জন্য তাকে কারণ জানাতে লিখেছে তো। তাহলে তাহলে কী করে ওরা পার্টি অ্যাকসেপ্ট করলো? একজন ব্যক্তি ভুল করতে পারেন, কিন্তু তার ঊর্ধ্বতন যারা হাইয়ার একেলন অফ দ্য পলিটিক্যাল পার্টি, তারা এটা অ্যাকসেপ্ট করেনি, তারা এটা নিয়ে তাকে কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছেন। এটা কি আমাদের মানে দলের রাজনীতি বোঝার পক্ষে যথেষ্ট নয়? আর আমি এটাও তো বলি যে আচ্ছা, কাঁথিতে একজন গিয়ে বলেছিলেন যা তোর বাপকে ডেকে আন, কোড আনকোড, এটা কাকে বলেছিলেন? আচ্ছা, যদি এটা অধিকারী পরিবারকে নাও বলে থাকেন, পরে শুনলাম নাকি পার্টির কোনো কর্মীকে বলা হয়েছে। আচ্ছা, পার্টির কর্মীর বাপ তোলা যায়? অতি সাধারণ কর্মীরও কি বাপ তোলা যায়? এটা তাহলে পার্টি থেকে চিঠি দেয়নি কেন যে আপনি এটা করবেন না? কারণটা কি? দিয়েছে? দেয়নি। আরেকটা প্রশ্ন করি, বীরভূমের কেষ্ট মারুন বোমা, তাকে জাস্টিফাই করে বলা হলেও তার মাথায় অক্সিজেন যায় না। আসলে গোটা পার্টিটার মাথাতেই অক্সিজেন যায় না, গোটা পার্টিটাতে ওই অনুব্রত সিনড্রোম দেখা দিয়েছে। ফলে সে বোমা মারবে বলে পার্টি তাকে সাপোর্ট করে, বলে তার মাথায় অক্সিজেন যায় না। এরা এই দলটা আবার অপরের ত্রুটি বিচ্যুতি ধরে। আর আমরা আমাদের দলের কেউ ভুল করলে আমরা সেগুলোকে জাস্টিফাই করি না, আমরা সেগুলোকে রেকটিফাই করি, আর এরা জাস্টিফাই করে। এই প্রসঙ্গে আমি আমার কথা বলি, আমি এই দমদমে 2021-এর প্রার্থী ছিলাম ভারতীয় জনতা পার্টির।
আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন তিনি এখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগে থেকে ওনার সঙ্গে আমার অল্প আলাপ ছিল, খুব বেশি আলাপ বলতে পারবো না, মুখ চেনা আলাপ একটা ছিল। আমি আমার দলের লোকেদের স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে দেখো বাপু, আমি ব্রাত্য বসুর নাম করে কিচ্ছু বলবো না, তোমরাও অ্যাভয়েড করো ব্রাত্য বসুর নাম করতে। মোটামুটি আমার কানে আসেনি খুব একটা যে ব্রাত্য বসুর নামে খুব খারাপ কথা কেউ কিছু বলেছে। পলিটিক্যাল অ্যাটাক তো হতেই পারে, কিন্তু খারাপ কথা কেউ বলেছে বলে আমার কানে এটা আসেনি। ফলে আমরা নিয়ম মেনে চলি, আমি নিয়ম মেনে চলি। যারা আজকে হইচই করছে শাসক তৃণমূল কংগ্রেস, তারা নিয়মটা মানে না। স্যার, এবারে প্রশ্ন হচ্ছে যে অমিত শাহ এসে মোটামুটি বিজেপি কর্মীদের 35টা সিটের লক্ষ্য বেঁধে দিয়ে গেছেন, এদিকে শাসক দল বলছেন 42-এ 42। আপনার এই এতদিনের অভিজ্ঞতায় কি মনে হচ্ছে এই সংসদ নির্বাচন কি একটু অন্যরকম হতে চলেছে? মানে এবার কি বিজেপি তার 18-র গণ্ডি ক্রস করে যেতে পারবে, নাকি তৃণমূল এই 42-42 বলছে সেটাই পারবে? আপনি কীরকম ফিডব্যাক পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে? না, তৃণমূল আর 42-42 বলছে না তো। তৃণমূলের একজন বাচাল মুখপাত্র রয়েছে, বছর 3.5 জেল খেটে সেই সময় একমুখ দাড়িগোপ নিয়ে সেই তার নিজের দলের নেত্রীকে বলতো ওই হচ্ছে চোর, তার বাড়িতে টাকা আছে, কালীঘাটে যাও, তাকে আমার সামনে বসাও। সে এখন বিশাল তৃণমূলের মুখপাত্র হচ্ছে, যে মরুগে যাক, সে দলে যেমনি দল যেমনি ঝাড়, তার বাঁশ তো তেমনি হবে। আমি তো আর তাদের ওই ঝাড় বংশ সাফ করার দায়িত্ব নিয়ে এখানে আসিনি। আমার কথা, সেই লোকটি নিজে তার ফেসবুক পোস্টে তার 42-এ 42 বলেনি, না টুইটার পোস্টে বলেছে 5 থেকে 11। আমরা 11টা পেতে পারি, সেও তো মেনে নিয়েছে, আর কি। তাই ওরা 42-এ 42 থেকে সরে এসছে, ওদের মুখপাত্রই বলছে 5 না 6 থেকে 11। তো আমরা কিছু আসন দিয়েছেও, ও দয়া করে আমাদের কিছু আসন দিয়েছে। এবার আমি একটু সিরিয়াসলি আলোচনা করি, সেটা হচ্ছে, আচ্ছা রাজনীতি আমি বহুদিন চর্চা করেছি, বিশ্লেষণ করেছি। আমি মনে করি আমার চেয়ে আরও ভালো বিশ্লেষণ করতে পারেন, তার নাম প্রশান্ত কিশোর। এই প্রশান্ত কিশোর, তাঁর একাধিক ইন্টারভিউগুলো একটু দেখে নেবে তো, বলে একটা হলেও পেরোবে, 18-র মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ভারতীয় জনতা পার্টি পেরোবে। আরে প্রশান্ত কিশোর এগুলো বলেন কারণ তার নিজে কিছু সংস্থা আছে, উনি যদি ভুলভাল বলেন তাহলে তো লোকে বিশ্বাস করবে না। এবার আমি আমার কথায় আসি, আমি কতগুলো তথ্য দিচ্ছি, কারণ এখনও পলিটিক্যাল অ্যানালিসিসটা আমি করি, আমার সাবজেক্টটা পলিটিক্যাল সায়েন্স, আমি সেটা নিয়েই গত 35-36-37 বছর পেট চালাচ্ছি, ফলে অল্প স্বল্প চর্চা আমারও রয়েছে। আচ্ছা, কে কটা আসন পাবে লোকসভা নির্বাচনে সেটা কীভাবে নির্ধারিত হয়? র্যান্ডম স্যাম্পলিং হয়। র্যান্ডম স্যাম্পলিং দিয়ে কোন পার্টি কত সমর্থন পেতে পারে তার অ্যাসেসমেন্ট হয়। তারপরে সেই অ্যাসেসমেন্টগুলোকে মাল্টিপ্লাই করতে করতে কোন পার্টি কত আসন পেতে পারে সেইটা ঠিক করে। এভাবেই র্যান্ডম স্যাম্পলিং এবং ভোটের অ্যাসেসমেন্টটা হয়, যা ওপিনিয়ন পোল বলে। এখন পশ্চিমবাংলার নির্বাচন নিয়ে আমি গোটা ভারতবর্ষ ছেড়ে দিলাম। পশ্চিমবাংলার নির্বাচন নিয়ে যে ওপিনিয়ন পোলগুলো হয়েছে, সেই ওপিনিয়ন পোলগুলো একটা একটা করে বলি, একটা সবকটা বলার দরকার নেই, সকলেই জানে এগুলো। আমাদের যেগুলো খুব বেশি সমর্থক বলে পরিচিত নেই তাদের কথাই বলি। এবিপি সি ভোটার, এবিপি বিজেপিকে সমর্থন করে, এটা ভগবানও বিশ্বাস করবে না। তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা 41-42% ভোট পেতে পারি। ভোট আসলে একটু কম দেখিয়েছে, ভোটটা বেশি দেখিয়েছে। আবার তৃণমূলকে দেখাচ্ছে তারাও 42%, আমাদের চেয়ে সামান্য বেশি ভোট পেতে পারে। তাদের দেখাচ্ছে বোধহয় 23টা আসন দেখিয়েছে, আমাদের 18টা না 19টা আসন দেখিয়েছে, ওদের 23টা আসন দেখিয়েছে, অন্য কাউকে কিচ্ছু দেয়নি। এবার আসি নিউজ 18। পশ্চিমবাংলা নিউজ 18 বিজেপিকে সমর্থন করে, আমাকে বিশ্বাস করতে হবে, এটা মোটেই করে না। ওরা একদম খোলাখুলি বউকে, তো ওদের তৃণমূলের প্রতি সমর্থন থাকে। তারা কি দেখাচ্ছে? আমরা 25টা আসন পাবো। আচ্ছা, টিভি9 মোটামুটি নিরপেক্ষতা অবলম্বন করে। টিভি9 দেখাচ্ছে আমরা 26টা আসন পাবো। এছাড়াও জি নিউজ থেকে শুরু করে আরও অনেকে তারা জনমত সমীক্ষা করেছে। অধিকাংশ জনমত সমীক্ষায় দেখাচ্ছে আমরা 40-42 বা 43% পাবো। একটা জনমত সমীক্ষক গোষ্ঠী দক্ষিণের দ্য রিপাবলিক বলে, দ্য ফেডারেল বলে, তারা আমাদের বেশি দেখাচ্ছে, তারা দেখাচ্ছে আমরা 47-48% ভোটও পেতে পারি। এবার আমি আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট বলি, সেটা হচ্ছে গত লোকসভা নির্বাচনে আমরা 40%-এর বেশি ভোট পেয়ে 18টা আসন পেয়ে গিয়েছিলাম। তৃণমূল কংগ্রেস আমাদের চেয়ে সামান্য বেশি ভোট পেয়েছিল, তারা কিন্তু একটু বেশি আসন পেয়ে গিয়েছিল, 22টা আসন পেয়েছিল, আর কংগ্রেস 2টো আসন পেয়েছিল, সিপিএম কিছু আসন পায়নি। ওইটা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 48%-এর বেশি ভোট পেয়ে গেল, আর আমরা ভোট পেলাম 38%-এর কিছু বেশি। আমরা যদি এই মানে ফ্যাকশনটা না ধরি, 38 এবং 48 হিসেবেই ধরি, তাহলে ব্যবধান ছিল 10%-এর। এবারে দেখা যাচ্ছে পরিষ্কার পশ্চিমবাংলার সব ভোট কিন্তু ইন্টার রিলেটেড। কেউ কেউ বলতেই পারে ওটা তো বিধানসভা, এটা তো লোকসভা হতে পারে। লোকসভা নির্বাচন এবারে একটা দিক দিয়ে একটু আলাদা। মোদির যে জনপ্রিয়তা আকাশচুম্বী, ওই জনপ্রিয়তা নিয়ে কোনো দল কখনো আসেনি। এমনকি আমি বলছি 70 দশকের ইন্দিরা গান্ধীও নন। মোদি যে জায়গায় পৌঁছে গেছেন আজকে, মোদি যুগ চলছে ভারতীয় রাজনীতিতে।
এখন আমরা কিন্তু একাধিক জনমত সমীক্ষা অনুযায়ী 38 থেকে আমাদের ভোট কিন্তু 41 বা 42% হচ্ছে, কেউ কেউ 47-48, আমি যদি বলি ওটা ধরলাম না, ওটা বেশি দেখিয়েছে, কেউ যদি বলে, আমি বলছি না, আমি বলছি সে ঠিক দেখিয়েছে, পরে ওটা আমি অ্যাসেস করছি কেন। তাহলে আমাদের কিন্তু লাভ হচ্ছে 3 থেকে 4%। তৃণমূল কংগ্রেস 48% থেকে নেমে কত হয়েছে, 40 বা 41% বা 42%, 6 থেকে 8% ওদের ভোট কমেছে। আর ভোট শাস্ত্র বলে একটা রাজনৈতিক দলে ভোটের গ্রাফ যদি কমতে থাকে, চট করে তাকে তুলে নেওয়া খুব কঠিন কাজ, কারণ মানুষ নানা কারণে সেই দলটার উপর ক্ষুব্ধ, তাদের জনমত চলে যাচ্ছে বিরুদ্ধে, ফলে হঠাৎ এমন কিছু আলাদিনে আশ্চর্য প্রদীপ ঘষে দেবে না যে মানুষ আবার তার দিকে চলে আসবে। এবং যেটা ওদের সবচেয়ে বড় ইউএসপি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপ, দ্যাট হ্যাজ বিন কোশ্চেনড। ওটা বারবার প্রশ্ন করা যায় লিডারশিপকে নিয়ে, তার কোয়ালিটি নিয়ে। ফলে তৃণমূল কংগ্রেসের ভোট যেভাবে কমছে, সেই ভোট আর 48%-এর কাছে যাবে না, ওই ভোট আরও কমবে, কমতে কমতে 40%-এর নিচে চলে যেতে পারে, আমাদের ভোট বাড়বে। আমাদের ভোট বাড়তে এখন 41 বা 42, ওটা 44, 45, 46, যেরকম ফেডারেল যে জনসমীক্ষক গোষ্ঠী কেরালা তারা দেখিয়েছে। এটা যদি কি হয় বুঝতে পেরেছো? তোমাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে 2014 সালে তৃণমূল কংগ্রেস কটা আসন পেয়েছিল? আসন পেয়েছিল 34টা, ভোট কত পেয়েছিল? 39%, সামান্য একটু বেশি। 39% ভোটটা পেয়ে 44টা আসন পেয়ে গিয়েছিল, 34টা। তার কারণ তার বিরোধী ভোটগুলো হয়ে গিয়েছিল। এবারে কিন্তু পশ্চিমবাংলার যে ভোট, সেখানে বিজেপি ভার্সাস আদার্স, কারণ বিজেপির ভোটটা কনসেন্ট্রেট করছে ক্রমশ, বাকি ভোটগুলো কিন্তু ক্রমশ ভাগ হচ্ছে। সিপিএম তার যদি এই 10টা ভোটও ফেরত পায়, ওটা ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসে, কারণ সিপিএম লোকগুলো কেউ বিজেপিকে ভোট দেয় না। এরা বলে না বামের ভোট রামে, একদম বাজে কথা বলে, একদম বাজে কথা, এরা একদম বাজে কথা। তারা কট্টর সিপিএম কখনো বিজেপিকে ভোট দেবে না, তারা বরং ইয়েকে ভোট দিয়ে দেবে, তৃণমূলকে ভোট দিয়ে দেবে, যেটা 2021 সালে দিয়েছিল। নইলে তৃণমূল 48% ভোটটা কোত্থেকে পেলো? মানে আপনি বলছেন যে এই পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা যে নো ভোট টু বিজেপি একটা ক্যাম্পেইন চালিয়েছিল, সেই নো ভোট টু বিজেপির ফায়দাটা পেয়েছিল তৃণমূল। কিছুটা তো পেয়েছিল, এবং যার জন্য নো ভোট বিজেপি যারা চালিয়েছিল তাদের রাজ্যসভায় পাঠানো হয়েছিল কেন? ওই কৃতজ্ঞতা থেকেই তো পাঠিয়েছিল। এবং আরেকটা বিষয়, তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু ক্রমশ কমিউনিটি বেসড হয়ে যাচ্ছে। গতবারে বিধানসভা নির্বাচনের আগে এই প্রশান্ত কিশোর একাধিক চ্যানেলে বলেছিল আমরা তো 30% দিয়ে শুরু করব। অর্থাৎ যে মানুষগুলো 30%, তারা ম্যাক্সিমাম তৃণমূলকে সমর্থন করে, এবং এটা প্রমাণিত হয়েছে, তাদের 90% ভোট তৃণমূল পেয়ে গেছে। ফলে তৃণমূলের আজকে এই যে 40 বা 41% ভোট, সেটা পার্টিকুলার একটা জায়গার ভোট। আর বিজেপির ভোটটা কিন্তু অনেক বেশি ওয়াইড স্প্রেড ভোট বিভিন্ন জায়গায়। এইটা যদি বিজেপি ভোটটা আর একটু বাড়িয়ে নিতে পারে, ওটা যদি 44-45 ক্রস করে যায়, বিজেপি উইল ক্রস 30, ইভেন বিজেপি মে রিচ 35।